হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমরা হাজির হয়েছি যে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়নের লেকচার নিয়ে। আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসটা আমরা দিব, এই অধ্যায়টা। তো সর্বপ্রথম আজকে লেকচার 1 আমরা চালু করব, দেখব যে দেখো পরিবেশ রসায়ন, বায়ুমণ্ডল সম্পর্কে আমরা পরিচিতি করব। বায়ুমণ্ডল কি? তো দেখো বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল হচ্ছে যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বিদ্যমান, অদৃশ্য গ্যাসীয় আবরণ বিদ্যমান তাকে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বিদ্যমান তাকে আমরা কি বলি? বায়ুমণ্ডল বলি। ওকে, এবার দেখো মণ্ডলের হলো তাহলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত হলো ভাইয়া? 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বিদ্যমান তাকে আমরা বায়ুমণ্ডল বলবো। এই যে 500 কিলোমিটারের মধ্যে প্রথম যে 11 কিলোমিটারের মধ্যে প্রথম কথাটা ভালো করে বুঝছো ভাইয়া, প্রথম 11 কিলোমিটারের মধ্যে 75% বায়ু বিদ্যমান এবং 30 কিলোমিটারের মধ্যে 99% বায়ু বিদ্যমান। তার মিনিং হচ্ছে নিচ থেকে ভাইয়া যত উপরের দিকে যাবা ধীরে ধীরে বায়ুর ঘনত্ব কমতে থাকে, কারণ উপরে গেলে বায়ুর ঘনত্ব কমার কারণে বায়ুর প্রেসারটা কমে যায়। তো এই কারণে দেখো যে আমাদের মোট যে 500 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল কল্পনা করা হয়েছে, প্রথম 11 কিলোমিটারের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার মধ্যে রয়েছে 75% বায়ু এবং দেখো 30 কিলোমিটারের মধ্যে রয়েছে 99% বায়ু ভাইয়া মাত্র। আর বাকি থাকতে মাত্র রয়েছে 1% বায়ু। তার মানে বায়ুর ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব সব থেকে কি থাকে? বেশি থাকে। এবার দেখো এর বিস্তৃতি কি হচ্ছে। এর বিস্তৃতি দেখো যে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যেতে পারে। এর হচ্ছে ভর হচ্ছে প্রায় হচ্ছে 5 × 10⁻⁵ হচ্ছে 15 টন। 5 × 10⁻⁵ হচ্ছে 15 টন, বা এই টনটাকে কেজি করলে কি 18 কেজি, কারণ 1 টন সমান 1000 কেজি। তো 10⁻15 আছে, 1000 দিয়ে গুণ করলে পাওয়ার 3টা বাড়বে, 18 কি হয়? কেজি। এবার চাপ কাকে বলে দেখো ভাইয়া, এই বায়ুর চাপটা কিভাবে আসছে। যে বায়ুমণ্ডলের চাপ সমুদ্রের সমতলে বা ঠিক অক্ষাংশে, আমাদের এই যে পৃথিবীটার দ্রাঘিমা অক্ষাংশ রয়েছে, এই অক্ষাংশের সাথে 45 ডিগ্রি কোণে গভীর সমুদ্র, দক্ষিণ দিকে গভীর সমুদ্রে যদি যাওয়া যায়, যেখানে বায়ুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কথাটা বুঝো ভাইয়া, বায়ুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেখানে বায়ুর চাপ ধরে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। ওই টাইমে ফরাসি বিজ্ঞানীগণ 760 মিলিমিটারের পারদ তা ধরে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ারের সমান। এই জন্য ধরা হয় 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ চাপ। 760 মিলিমিটার পারদ চাপ। এবার দেখো 15 কিলোমিটার উচ্চতায় প্রায় চাপটা থাকে কত? মাত্র 100 মিলিমিটার পারদ চাপ। দেখো যত উপরে যাব, কারণ এই যে দেখো বায়ুর ঘনত্ব কমতে লাগছে, তাহলে বায়ুর চাপটা অটোমেটিক কমে যায় না ভাইয়া? তাহলে 15 কিলোমিটার উচ্চতায় যে আমার চাপটা থাকছে 100 মিলিমিটার পারদ চাপ। আচ্ছা, এবং ঠিক 1000 কিলোমিটার উচ্চতার উপরে
এরটা হয়ে যাচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 7 অ্যাটমসফিয়ার, আরো কমে যায় ভাইয়া। এবং দেখো প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ু ঘনত্বের চাপ হচ্ছে 1.003 অ্যাটমসফিয়ার হবে, এটা কেজি না অ্যাটমসফিয়ার। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুমণ্ডলের চাপ হবে 1.033 অ্যাটমসফিয়ার প্রতি 1 ঘন সেন্টিমিটারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ এটা। ওকে, এবার চলে আসো সংযুতি। এই যে বায়ুমণ্ডলটা রয়েছে, এই বায়ুমণ্ডলে কোন গ্যাস ঠিক কতটুকু রয়েছে এর আমরা এখন সংযুতি দেখব। দেখো বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে বায়ুটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে কি 78.09%। এই যে পুরো পৃথিবীতে যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলের সব থেকে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে 78.09% ভাইয়া। আচ্ছা, তারপরে যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন গ্যাস হচ্ছে কি, দেখো এখানে অক্সিজেন হচ্ছে 20.94%, অক্সিজেন হচ্ছে 20.94%। কার্বন ডাই অক্সাইড 0.03%, কার্বন ডাই অক্সাইড হচ্ছে এখানে কি 0.03%। আশা রাখি বুঝতে পেরেছো। এবং দেখো আর্গন হচ্ছে 0.93%। তাহলে আর্গন কত ভাইয়া, 0.93%। তাহলে নাইট্রোজেন হচ্ছে 78.09%, অক্সিজেন হচ্ছে কি O2 হচ্ছে 20.94%, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%, আর্গন হচ্ছে 0.93%। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের যে বায়ুগুলো রয়েছে তার শতকরা সংযুক্তি। এখানে এটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত, এটা সবচেয়ে বেশি কোশ্চেন আছে, প্রকৃতিতে প্রাপ্ত নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস আমাদের কোশ্চেন আছে ভাইয়া এর আগে, যে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি সরাসরি বায়ুমণ্ডলে পাওয়া যায়, আর্গন, এবং কত পার্সেন্ট, 0.93%। এবং দেখো কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে 0.03। এগুলো প্রত্যেকটা মেডিকেল পরীক্ষায় ভাই খুবই খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল পরীক্ষায় প্রায় প্রতি বছরই কোনো না কোনো একটা কোশ্চেন আসে, কোনো বছর আর্গন, তো কোনো বছর কার্বন ডাই অক্সাইড, কোনো বছর অক্সিজেন, কোনো বছর নাইট্রোজেন, একটা না একটা ভাই আসতেই থাকে। সো এটা খুব ভালোভাবে আয়ত্ত নিবা আশা করতেছি। এবার চলে আসো ভাইয়া বিশেষ কিছু তথ্য আমি তোমাদের দিই। বর্তমান পৃথিবীতে গড় তাপমাত্রা কত? এই সারা পৃথিবীতে বর্তমান গড় তাপমাত্রা 15°C ধরা হয়েছে গড় টেম্পারেচার। কারণ এখানে ধরো মরু এলাকায় তাপমাত্রা 50 বেশি আছে, আবার ইউরোপ এলাকাতে তাপমাত্রা কম আছে, সবগুলো মিলে একটা গড় টেম্পারেচার করা হয়েছে। তার গড় টেম্পারেচার হচ্ছে 15°C। আচ্ছা, এবার চলে আসো বায়ুমণ্ডলের চাপ নিয়ে আমরা আলোচনা করব, আংশিক চাপ। তোমরা মোটামুটি জানো যে আংশিক চাপ কথাটার মিনিং হচ্ছে অংশ বিশেষ চাপ। এই যে একটা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল গ্যাসের একটা মিশ্রণ রয়েছে না, সবাই মিলে চাপ দিচ্ছে কত অ্যাটমসফিয়ারে ভাইয়া, 1 অ্যাটমসফিয়ার। তো এই যে 1 অ্যাটমসফিয়ারের মধ্যে একমাত্র নাইট্রোজেন কত পার্সেন্ট দিচ্ছে, 78। তাহলে ওই 1 অ্যাটমে 78% কি নাইট্রোজেন দিচ্ছে না ভাইয়া, কারণ সবাই মিলে দিচ্ছে কত অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। তাহলে ও একাই দিয়ে 78। তাহলে এই জন্য বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ 0.78। যদি কোশ্চেন আসে অক্সিজেনের আংশিক চাপ কত হবে, 20% আছে না, অক্সিজেনের আংশিক চাপ হবে 0.209 অ্যাটমসফিয়ার। আশা কি বুঝতে পেরেছো? এই শতকরা সংযুক্তিকে 100 ভাগ করে যেটা আছে সেটা অ্যাটমসফিয়ার, কারণ সবাই মিলে চাপ দিচ্ছে 1 অ্যাটমসফিয়ার। যে যত পার্সেন্ট দিচ্ছে 1 অ্যাটমসফিয়ার ঠিক তত পার্সেন্টে দিচ্ছে। 1 অ্যাটমসফিয়ারে 78%, 1 অ্যাটমসফিয়ারে 20%, 1 অ্যাটমসফিয়ারে 0.03%। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় যে আংশিক চাপ, বায়ুমণ্ডলের নাইট্রোজেন আংশিক চাপ। এই দুইটা পরীক্ষা বেশি আছে ভাইয়া, তাই আমি দুইটা লিখে দিলাম। ওকে ফাইন, আশা রাখি তোমরা শতকরা সংযুক্তি এবং এটা পাইলা। এবার চলে আসো এই বায়ুমণ্ডলটাকে আমরা কি তাপ এবং চাপের ভিত্তিতে কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছি। কিসের ভিত্তিতে ভাইয়া, তাপ এবং চাপের ভিত্তিতে। কারণ যত উপরে যাব দেখো বায়ুর ঘনত্ব কমতে লাগবে। বায়ুর ঘনত্ব যদি কমে যায় ভাইয়া, তাহলে অটোমেটিক মানে চাপ কমে যাচ্ছে এবং চাপের সাথে সাথে তার তাপমাত্রা পরিবর্তন ঘটছে। এই তাপ এবং চাপের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে 4টি স্তরে ভাগ করেছি। কয়টি স্তরে ভাগ করেছি ভাইয়া, 4টি স্তরে। আচ্ছা, কি কি 4টি স্তরে ভাগ করেছি? এক হচ্ছে এই 4টি স্তর বিস্তৃত, এক হচ্ছে চাপ এবং তাপের ভিত্তিতে,
স্তর। এক নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্যাটস কল হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ার অপর নাম হচ্ছে কি মণ্ডল? ক্ষুব্ধ মণ্ডল। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত মেরু এলাকায় ট্রপোমণ্ডলের উচ্চতা হচ্ছে কত? এবং মেরু এলাকা থেকে ট্রপোমণ্ডলের উচ্চতা হচ্ছে 8। কথাটা বুঝো, ভূপৃষ্ঠ থেকে ঠিক মিডিল থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত, কিন্তু মেরু এলাকা থেকে তার উচ্চতা হচ্ছে 8 কিলোমিটার। কারণ এটা একটা এইরকম ঢাল শেপে আছে, এই জায়গাটা ছাতা শেপের মতো অনেকটা, এই জায়গাটা উঁচা বেশি, সাইডে উঁচা একটু কি আছে? কম। এই জন্য দক্ষিণ এবং উত্তর মেরুতে আমাদের মেরু এলাকায় উচ্চতা একটু কি থাকে? কম থাকে। সেটা হচ্ছে কি 8 কিলোমিটার। এবং এই অঞ্চলে যত উপরে যাব ধীরে ধীরে বায়ু ঘনত্ব কমার কারণে তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। তাহলে এই অঞ্চলে ক্রমে তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। আচ্ছা, ওকে, ভালো কথা। এবং এখানে তুমি দেখো, এখানে হচ্ছে তাপমাত্রা সর্বনিম্ন হয় 12 কিলোমিটার উচ্চতায়। ঠিক 12 কিলোমিটার উচ্চতায় যে তাপমাত্রা হয় -55 ডিগ্রি সেলসিয়াস, -55 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখো, যত উপরে যাব চাপ ক্রমে হ্রাস পেয়ে থাকে। এবং আমরা একটু আগে পড়লাম ভাইয়া, 15 কিলোমিটার উচ্চতায় যে চাপ হয় কত? 100 মিলিমিটার পারদ চাপ। তুমি ঠিক দেখো তো ভাই, এটা 15 কিলোমিটার উচ্চতায় বলা হয়েছে না? তাহলে এখানে কেন্দ্রে রয়েছে 760 মিলিমিটার চাপ, পারদ চাপ, এবং ঠিক 15 কিলোমিটার উচ্চতায় এখানে হচ্ছে 100 মিলিমিটার পারদ চাপ। স্ট্রাটোস্ফিয়ার বা হচ্ছে শান্ত মণ্ডল। স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, দেখো এখানে স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলটা হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার। স্ট্রাটোস্ফিয়ারটা হচ্ছে 15 থেকে কত কিলোমিটার ভাইয়া? 50 কিলোমিটার। এবং তুমি দেখো যে এখানে যত উপরে যাব আবার ক্রমান্বয়ে তাপমাত্রা কি পেয়ে থাকে? বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক ভাইয়া 50 কিলোমিটার, ঠিক যেখানে শেষ ভাইয়া, এই 50 কিলোমিটার উচ্চতায় যে তাপমাত্রা আমাদের এখানে হচ্ছে +2 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখো চাপের ক্ষেত্রে যাব, যত উপরে যাব যেহেতু বায়ুর ঘনত্ব কমতে লাগছে, চাপ আরো কমবে, চাপ কমতে থাকে। ফাইন। তার পর অঞ্চলে এটা হচ্ছে বলা হয় 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। মেসোস্ফিয়ার ঠিক এখানে 50 কিলোমিটার উচ্চতায় আমার স্ট্রাটোস্ফিয়ার শেষ হয়েছে। এখানে 50 থেকে 85 কিলোমিটার যে উচ্চতা রয়েছে, এই অঞ্চলটাকে বলা হয় মেসোস্ফিয়ার। এখানে তাপমাত্রা আরো ক্রমান্বয়ে হ্রাস পেয়ে থাকে। এবং ক্রমান্বয়ে হ্রাস পেয়ে এখানে হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস এট 83 কিলোমিটার। ঠিক ঠিক 85 এর আগ মুহূর্তে, মানে 85 এর আগে, মানে 83 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হয় -93 ডিগ্রি সেলসিয়াস। এটা ক্রমান্বয়ে চাপ কি পেয়ে থাকে? হ্রাস পেয়ে থাকে, মানে কমতে থাকে। ক্রমান্বয়ে চাপ কি পেয়ে থাকে? হ্রাস পেয়ে থাকে। এবং 4 নাম্বার দেখো থার্মোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, তাপমণ্ডল। থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল, এই থার্মোস্ফিয়ারটা হচ্ছে কি 85 থেকে ঠিক শেষ পর্যন্ত 500 কিলোমিটার পর্যন্ত। 85 থেকে কত কিলোমিটার পর্যন্ত ভাইয়া? 500 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চল ক্রমান্বয়ে কি পেয়ে থাকে? তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক 1727 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 2000 ক্যালভিন হয়। 1727 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 2000 ক্যালভিন হয়। এখানেও চাপ ক্রমান্বয়ে কমতে থাকে। তাহলে আমরা পেলাম তাপমণ্ডল এবং এই একটা যে শান্তমণ্ডল, একটা ক্ষুব্ধমণ্ডল। এই বিষয়ে আমরা আলোচনা করব, এটা কেন ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে, এটা কেন শান্তমণ্ডল বলা হচ্ছে। আর তাপমণ্ডল বলার কারণ তো বুঝতে পারছো যে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি তাপ পাওয়া যায় থার্মোস্ফিয়ার, তাই এর নামই দেওয়া হয়েছে থার্মোস্ফিয়ার, মানে তাপমণ্ডল। কথা কি বুঝতে পেরেছো? এবার তুমি দেখো যে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, এর বৈশিষ্ট্য এবং কোনটার সম্পর্কে কি আমরা বিস্তারিত জানার ট্রাই করব। আচ্ছা, ওকে, ফাইন। সর্বপ্রথম আমরা পড়ব ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে তাহলে ভূপৃষ্ঠ থেকে ঠিক 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে ট্রপোস্ফিয়ার বলে। এই অঞ্চলে
এ অঞ্চলে তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। তাহলে দেখো ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে ট্রপোস্ফিয়ার বলে, এবং এই অঞ্চলে পর্যায়ক্রমে তাপমাত্রা কি পেয়ে থাকে? হ্রাস পেতে থাকে। এবং দেখো যে এই অঞ্চলে ল্যাপস রেট, এই অঞ্চলে ল্যাপস রেট পজিটিভ। কথা হচ্ছে ল্যাপস রেট কাকে বলে? এই যে তাপমাত্রা হ্রাসকরণ, তাপমাত্রা হ্রাসকরণটাকে বলে ল্যাপস রেট। যেহেতু এই অঞ্চলে তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে, তাই এই অঞ্চলে ল্যাপস রেট কি হবে? পজিটিভ। এই অঞ্চলে ল্যাপস রেট কি হবে? পজিটিভ। এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস, তা 12 কিলোমিটার উচ্চতায়। এই অঞ্চলের প্রধান উপাদান হচ্ছে বায়ুমণ্ডল উপাদান। এই অঞ্চলের প্রধান উপাদান বায়ুমণ্ডলের উপাদান। এই যে নাইট্রোজেন, অক্সিজেন, কি কি? যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন ইত্যাদি, এগুলো হচ্ছে এই অঞ্চলের প্রধান উপাদান। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, জলীয় বাষ্প, ধুলাবালি, এগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার অঞ্চলের প্রধান উপাদান। আচ্ছা, কথা হচ্ছে কি এই অঞ্চলকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? দেখো ভাই, যতগুলো প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যেমন ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ সব কিন্তু এই ট্রপোস্ফিয়ার অঞ্চলে ঘটে। তাই এই অঞ্চলকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। যেমন দেখো মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, শিশির, কুয়াশা, ঝড় সব এই অঞ্চলে ঘটে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলে। তাই একে কি মণ্ডল বলে? ক্ষুব্ধ মণ্ডল বলে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, শিশির, কুয়াশা, ঝড় এসব এই স্তরে ঘটে, তাই একে কি মণ্ডল বলে? ক্ষুব্ধ মণ্ডল বলে। এবং দেখো কোন স্থানের আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডল। তারপরে এই যে আবহাওয়া সংস্থা যে এই যে বিষয়গুলো বলাবলি করে, এটা মেইনলি হচ্ছে ভাইয়া ট্রপোস্ফিয়ার অঞ্চলের জন্য। কোন অঞ্চলের জন্য ভাইয়া? ট্রপোস্ফিয়ার অঞ্চলের নির্ভর করে। ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 7 ডিগ্রি করে কি পায়? হ্রাস পায়। তার মিনিং হচ্ছে যে প্রতি 1 কিলোমিটার, 1000 মিটার মানে কি বোঝাচ্ছে? 1 কিলোমিটার উপরে যত যাবে ধীরে ধীরে কয় ডিগ্রি করে তাপমাত্রা হ্রাস পেতে থাকবে ভাইয়া? 7 ডিগ্রি করে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। এই জন্য ঠিক ফাইনাল একবারে 15 কিলোমিটার উচ্চতায় যে তাপমাত্রা -55.5 ডিগ্রি হয়ে যায়, 55 ডিগ্রি। এবার বায়ুমণ্ডলে 75% উপাদান, এই দেখুন 75% উপাদান ভূপৃষ্ঠ থেকে কি 11 কিলোমিটার উচ্চতার মধ্যে বিদ্যমান, এবং আমরা বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ারে বাস করি। এবং একটু লিখে দিলাম, এবং 99% বায়ু থাকে 30 কিলোমিটারে। কত? 99% বায়ু থাকে কত কিলোমিটার উচ্চতায়? 30 কিলোমিটার উচ্চতার মধ্যে। লিখে দিলাম একটু আগে ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার সম্পর্কে আলোচনা। এবার আমরা চলে আসবো হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। এবার আমরা আলোচনা করব কি ভাইয়া? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করার জন্য তাহলে কোন অঞ্চলটাকে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার বলছি বা এটাকে কেন শান্তমণ্ডল বলা হচ্ছে সেটা আলোচনা করব আমরা। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার
পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এবার একটা জিনিস লক্ষ্য করবা, এই অঞ্চলে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রথমে হ্রাস পাইছে, এই অঞ্চলে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে কথাটা হচ্ছে কি, এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। পর্যায়ক্রমে তুমি যত দেখবা এই অঞ্চলে তাপমাত্রা কি পেয়ে থাকে ভাইয়া, বৃদ্ধি পেয়ে থাকে। তাই এই অঞ্চলে ল্যাপস রেট কি হবে, নেগেটিভ। তাই এই অঞ্চলে ল্যাপস রেট নেগেটিভ হবে, কারণ এখানে তাপমাত্রা হ্রাসকরণটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। যখন তাপমাত্রা হ্রাস করতে চাচ্ছ, হ্রাস হচ্ছে, ওখানে ল্যাপস রেট পজিটিভ। যখন তাপমাত্রা তুমি হ্রাস করতে চাচ্ছ কিন্তু উল্টা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা ল্যাপস রেট হবে কি, নেগেটিভ। কারণ তুমি যেটা করতে চাচ্ছ সেটা না হয়ে উল্টা বৃদ্ধি পাচ্ছে, তোমার করার কি বিপরীত যাচ্ছে না, তাই ল্যাপস রেট ধরা হচ্ছে নেগেটিভ। এই অঞ্চলে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই অঞ্চলে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না, তাই একে শান্ত মণ্ডল বলে। এই অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে, আর আগেরটা দিয়ে এখানে যাত্রীবাহী বিমান। এখানে আগেরটা এটা ছিল সব ট্রপোস্ফিয়ারে যাত্রীবাহী বিমান, যাত্রীবাহী বিমান চলাচল করে এই ট্রপোস্ফিয়ার দিয়ে। আর স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে। কি বিমান, জেট বিমান। এবং সব থেকে মূল কথা হচ্ছে এই উপাদানের বায়ুমণ্ডলের বেশিরভাগ ওজন, মানে এই অঞ্চলের প্রধান উপাদান হচ্ছে ওজোন গ্যাস। এই অঞ্চলের প্রধান উপাদান প্রচুর কোশ্চেন আছে ভাইয়া, প্রধান উপাদান ওজোন, O3 গ্যাস। এই অঞ্চলের প্রধান উপাদান হচ্ছে ওজোন গ্যাস, তাই এখানে কি রয়েছে, ওজোন স্তর রয়েছে। তাহলে কোন অঞ্চলে ওজোন স্তর রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন স্তর রয়েছে। এবং দেখো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উষ্ণতার কারণ হচ্ছে এই ওজোন স্তর ইউভি রশ্মি কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। তোমার কথা হচ্ছে কি, এখানে তাপমাত্রা উল্টা বৃদ্ধি পেয়ে 2 ডিগ্রি কেন হলো, যেহেতু যত উপরে যাচ্ছি বায়ুর ঘনত্ব কমে যাচ্ছে, হিসাবে তাপমাত্রা তো আরো কমে যাওয়ার কথা। তাহলে এই ক্ষেত্রে কেন তাপমাত্রা না কমে কেন বৃদ্ধি পাচ্ছে, প্রশ্নটা জাগতে পারে। কারণ এখানে দেখো, কারণ স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যেহেতু ইউভি রশ্মি প্রোটেক্ট করতে পারে ওজোন স্তর, তো ইউভি রশ্মি প্রোটেক্ট করে দিচ্ছে, তখন ওই অঞ্চলে তাপমাত্রা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে ওজোন দ্বারা কি ইউভি রশ্মি শোষণ হচ্ছে, এই কারণে এই অঞ্চলের তাপমাত্রা কি পাচ্ছে ভাইয়া, তোমার হচ্ছে উল্টা বৃদ্ধি পাচ্ছে। এবার চলে আসো মেসোস্ফিয়ার। কথা হচ্ছে মেসোস্ফিয়ার কাকে বলে। তাহলে মেসোস্ফিয়ার অঞ্চল কোনটা, বায়ুমণ্ডলের দেখো ভাইয়া বায়ুমণ্ডলের এই যে ভূপৃষ্ঠটা রয়েছে, তাহলে ভূপৃষ্ঠটা আমরা কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত কি পেলাম, 50 কিলোমিটার পর্যন্ত আমরা স্ট্র্যাটোস্ফিয়ার পেয়েছি। ওকে ফাইন। এবার হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি বলতো, মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত
বিস্তৃত অঞ্চলকে 50 কিলোমিটার থেকে 25 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মেসোস্ফিয়ার বলে। এবং তুমি দেখো এই অঞ্চলের তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে। এই অঞ্চলের তাপমাত্রা এই অঞ্চলে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। এই অঞ্চলে তাপমাত্রা কি পেতে থাকে ভাইয়া? হ্রাস পেতে থাকে। এবং তার জন্য এই অঞ্চলে ল্যাপসেট হবে কি? পজিটিভ। এই অঞ্চলে ল্যাপসেট পজিটিভ হয়। এই অঞ্চলে ল্যাপসেট কি হয়? পজিটিভ। এখন কথা হচ্ছে কি ভাইয়া, ল্যাপসেট পজিটিভ এবং এই অঞ্চলে তাপমাত্রা সবথেকে কম -93 ডিগ্রি সেলসিয়াস পেলাম, তাই এই অঞ্চলে তাপমাত্রা সবথেকে কম হয়, একে শীতলতম মণ্ডল বলা হয়। প্রশ্ন আসতে পারে সবচেয়ে শীতলতম মণ্ডল কোনটা? এই অঞ্চলে সবচেয়ে তাপমাত্রা কম হয়, এই অঞ্চলে সবচেয়ে তাপমাত্রা কম হয়, একে শীতলতম মণ্ডল বলে। এই যে বায়ুমণ্ডলের শীতলতম অবস্থান পৌঁছায় এই অঞ্চলে, সব থেকে শীতলতম অঞ্চল এই অঞ্চলে রয়েছে। এবং দেখো যে উল্কাপিণ্ড যখন উল্কাপিণ্ড আসে এই মেসোস্ফিয়ারে এসে পুড়ে ধ্বংস হয়ে যায়। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, উপর থেকে যখন উল্কাপিণ্ড পড়তে শুরু করে, ঠিক মেসোস্ফিয়ার যখন ঠান্ডা আবহাওয়ার কাছে আসে, তখন উল্কাপিণ্ডটা পুড়ে, আমরা দেখতে পাই যে একটা জিনিস পড়তেছে পড়তেছে হঠাৎ করে এসে কি আগুন ধরে শেষ হয়ে গেল। এই পুড়ে ছাই হয়ে ধ্বংস হয়ে যায় কোন অঞ্চলে এসে? মেসোস্ফিয়ার অঞ্চলে এসে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা। এবং এই অঞ্চলের উপাদানগুলো কি কি? এই অঞ্চলের উপাদান সমূহ, এই অঞ্চলে কি কি উপাদান রয়েছে? এই অঞ্চলে পার্সোনাল নির্দিষ্ট কোনো উপাদান নাই, যেমন অন্যান্য অঞ্চলে প্রত্যেকটা উপাদান ছিল। এখানে কিছু ওজোন গ্যাস থেকে যায় O3, ওজোন আয়নিত অবস্থা থাকে, O2 থাকে, N2+ থাকে ইত্যাদি। এগুলো কিছু আয়নিত অবস্থা থাকে, কিছু ওজোন গ্যাস থাকে, কিছু পরিমাণ ওজোন গ্যাস পাওয়া যায়। তাহলে সব থেকে ওজোন গ্যাস কোথায় বেশি পাওয়া যায়? স্ট্রাটোস্ফিয়ারে। এবং মেসোস্ফিয়ারে কিছু পরিমাণ ওজোন গ্যাস পাওয়া যায়, এবং ওজোন O3+ এবং অক্সিজেন প্লাস, O2+, N2+ ইত্যাদি কিছু আয়নিত পাওয়া যায়, যেটা এর পরের ক্ষেত্রে লাগবে। এই যে থার্মোস্ফিয়ার, এবার আমরা পড়বো থার্মোস্ফিয়ার ভাইয়া বা তাপমণ্ডল। দেখো যে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল কাকে বলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে থার্মোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের 85 থেকে 500 কিলোমিটার এই বিস্তৃত অঞ্চল যেটা রয়েছে, এই অঞ্চলকে থার্মোস্ফিয়ার বলে। কি বলে? থার্মোস্ফিয়ার বলে। এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া, এই যে অঞ্চলে যদি থার্মোস্ফিয়ার বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই অঞ্চলে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে থাকে। যে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে থাকে, তাহলে অবশ্যই এই অঞ্চলে ল্যাপসেট কি হবে? পজিটিভ। তাপমাত্রা এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, এবং এই অঞ্চলে ল্যাপসেট
নেগেটিভ হবে। এই অঞ্চলে সবচেয়ে তাপমাত্রা বেশি থাকায় একে আয়নোস্ফিয়ার বলা হয়। এই অঞ্চলের প্রধান উপাদানগুলো কি কি? এই অঞ্চলের প্রধান উপাদানগুলো হচ্ছে N2+, O2+, NO+, NO2+ ইত্যাদি। এই অঞ্চলে সবকিছু আয়নিত অবস্থা থাকে, তাই এই অঞ্চলের নাম কিন্তু আয়নোস্ফিয়ার। এই অঞ্চলের অপর নাম হচ্ছে কি ভাই? আয়নোস্ফিয়ার। এবং তুমি দেখো যে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র, এই যে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে নাসা বা বিভিন্ন, এগুলো সব এই অঞ্চলে অবস্থান করে। ঠিক থার্মোস্ফিয়ার ওপরে না কিন্তু মেসোস্ফিয়ার যেখানে শেষ, ঠিক ওই জায়গাতে রয়েছে। সৌর বা আলোর দূর হচ্ছে ইউভি অঞ্চলে শোষণ, সৌর আলোর যে ইউভি অঞ্চলের রশ্মি শোষণ করে থাকে এই অঞ্চলে। তারপর দেখো এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকে। তাহলে এখানে তুমি দেখো এক্সোস্ফিয়ার, তো এক্সোস্ফিয়ার কাকে বলে? থার্মোস্ফিয়ারের ঠিক শেষ যে প্রান্ত শুরু হবে ওই জায়গাটাকে এক্সোস্ফিয়ার বলে। ওই এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে। আমরা সবাই মোটামুটি জানি পৃথিবীতে যে নক্ষত্র রয়েছে সূর্যের মধ্যে কি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। তাহলে এই সূর্যের কাছাকাছি বোঝা যাচ্ছে যত উপরের দিকে যাচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্যতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, থার্মোস্ফিয়ারের নিচের অংশ দেখো, থার্মোস্ফিয়ার যে নিচে যে অংশ রয়েছে ওটা উপরের অংশ, এক্সোস্ফিয়ার কিন্তু উপরের, থার্মোস্ফিয়ার উপরের অঞ্চলটাকে, নিচের যে অঞ্চলটা রয়েছে এই অংশটাকে কেনেলি হেভিসাইড স্তর বলে। এই অঞ্চলটাকে বলে কি বলা হয়? কেনেলি হেভিসাইড। কারণ এই স্তর বৃহৎ তরঙ্গে প্রতিফলন করে। আমরা যে বৃহৎ তরঙ্গটা নিক্ষেপ করি, ঠিক থার্মোস্ফিয়ারের নিচের যে অঞ্চলটা রয়েছে এটা কেনেলি হেভিসাইড অঞ্চল স্তর বলা হয়। এই কেনেলি হেভিসাইড স্তরে আঘাত পর ওইটা বেঁকে ওইখান থেকে আবার ফিরে আসে, প্রতিফলন হয়ে আসে, প্রতিফলিত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বৃহৎ তরঙ্গ বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে বাধা। তাহলে আমি বললাম না যে এই যে থার্মোস্ফিয়ার যে অঞ্চলটা রয়েছে ভাইয়া, এর নিচ সাইডটাকে বলা হয় আয়নোস্ফিয়ার আর উপরের সাইডটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার 85 থেকে 500, এই 85 আশপাশ এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার বা এটাকে কেনেলি হেভিসাইড। এখানে বৃহৎ তরঙ্গ আঘাত পেয়ে ফিরে আসে। আর ঠিক উপরের অঞ্চলটাকে বলা হয় এক্সোস্ফিয়ার, ওখানে আমাদের তাপমাত্রা বেশি থাকে, ওখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য বা আধিপত্য বেশি থাকে। আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। আমরা এই যে বায়ুমণ্ডলটাকে মোট দুটি অঞ্চলে বিভক্ত করেছি, সেটা কি হচ্ছে? একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে কি হেটেরোস্ফিয়ার। তুমি দেখো তুলনার বিষয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এটা প্রায় হচ্ছে কি দেখো প্রায় 85 কিলোমিটার পর্যন্ত এবং এটা হোমোস্ফিয়ার। এবং হেটেরোস্ফিয়ার হচ্ছে কি 85 কিলোমিটারের উপরে বিস্তৃত। গ্যাসীয় উপাদানগুলো কি কি? এখানে দেখো 78.09% নাইট্রোজেন, তারপর হচ্ছে কি এই যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে 78.09% নাইট্রোজেন, তারপর হচ্ছে 20.94% হচ্ছে কি অক্সিজেন, এবং অন্যান্য গ্যাসগুলো যেমন আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এগুলো ছিল। এখানে বায়ুমণ্ডলের উপাদান অণু আয়ন অবস্থা থাকে। আমরা দেখলাম হেটেরোস্ফিয়ার কিন্তু অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এবং দেখো তাপীয় পরিবহন, এখানে তাপীয় পরিবহন ঘটে কারণ যেহেতু এখানে বায়ু উপাদানগুলো রয়েছে, তাপ শোষণ করার পর যখন ভূপৃষ্ঠে তাপ আসে, তাপ আসার পর ওই তাপটা বিকিরণ করে। এই বিকিরিত তাপ যখন বায়ুমণ্ডলের উপরে পড়ে তখন বায়ুর আলোগুলো ওই তাপটাগুলো কি করে উপাদানগুলো শোষণ করে আবার স্থান চেঞ্জ করে, তাই এটা পরিবহন ঘটে। এবং এখানে তাপের কোনো পরিবহন ঘটে না। তাহলে অন্তর্ভুক্ত স্তরগুলো কি কি রয়েছে? হোমোস্ফিয়ার আমরা ঠিক যে পর্যন্ত মানুষের যাতায়াত রয়েছে, মানুষ যেতে পারে, সেটা কি কি দেখো। ট্রপোস্ফিয়ারে মানুষ বসবাস করে, স্ট্রাটোস্ফিয়ার যাতায়াত করতে পারে, মেসোস্ফিয়ার পর্যন্ত চলাচল রয়েছে। এবং এই হেটেরোস্ফিয়ারের মধ্যে রয়েছে কি থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারের নিচের অংশটাকে থার্মোস্ফিয়ার দেখো, এবং থার্মোস্ফিয়ারের উপরের স্তরটাকে বলা হয় কি এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার যেখানে শেষ অপর একটা শুরু হয়, এটাকে এক্সোস্ফিয়ার বলে। আশা রাখি তোমরা সব বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, আমরা আসবো হচ্ছে কি যা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, কি কি মনে রাখতে হবে আমাদের? দেখো, এক নম্বর হচ্ছে
ট্রোপোপাউজ বা ট্রোপোবিরতি। ট্রোপোপাউজ বা ট্রোপোবিরতি, এই যে দেখো আমাদের এই পৃথিবী পৃষ্ঠের পর তারপরে এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আমরা যেখানে ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ এবং এটা পৃথিবীর কেন্দ্র যদি হয় মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে, তাহলে এরপরে হচ্ছে কি এই যে ট্রোপোস্ফিয়ার আর এখানে যে স্ট্রাটোস্ফিয়ার, এর ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ আর স্ট্রাটোস্ফিয়ার যেখানে শুরু, এই অঞ্চলটার নাম হচ্ছে ট্রোপোপোজ। ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে পাতলা বায়ুস্তর, তাকে বলা হয় ট্রোপোপোজ। এবং দেখো স্ট্রাটোপাউজ বা স্ট্রাটোবিরতি বা স্ট্রাটোপোজ, এর নাম স্ট্রাটোপোজ বা স্ট্রাটোপাউজ বা আমরা বলতে পারি স্ট্রাটোবিরতি। তাহলে এটা সেম, যেখানে স্ট্রাটোস্ফিয়ার শেষ এবং মেসোস্ফিয়ার শুরু, ঠিক এই অঞ্চলটাকে, যে স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী যে পাতলা বায়ুস্তর রয়েছে তাকে আমরা বলি কি স্ট্রাটোপাউজ। এবার দেখো মেসোপাউজ বা মেসোবিরতি। মেসোপাউজ বা মেসোবিরতি কাকে বলতে পারি আমরা, দেখো যে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী যে বায়ু পাতলা বায়ুর স্তর রয়েছে, মেসোস্ফিয়ার যেখানে শেষ এবং থার্মোস্ফিয়ার যেখানে শুরু, ঠিক এই যে স্তরটা রয়েছে যে পাতলা স্তর, এই বায়ু স্তরটাকে বলা হয়, যেটাকে আলাদা করেছে দুইটাকে পাতলা বায়ু স্তর দ্বারা, ওটাকে আমরা বলি মেসোপাউজ বা মেসোপোজ বা মেসোবিরতি। এরপরে আমরা চলে আসবো দেখো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস টপিকে। আমাদের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস টপিকের জন্য দেখো যে ঘূর্ণিঝড় সৃষ্টিতে বিভিন্ন নিয়ামকের প্রভাব, খুবই খুব ইম্পর্টেন্ট। ঘূর্ণিঝড় কি কি নিয়ামকের উপর ডিপেন্ডেবল। আচ্ছা, ঝড় কিভাবে সৃষ্টি হয় সে বিষয়ে একটু আলোচনা করি তোমাদের সামনে, তাহলে তোমরা বিষয়টা আরো সহজে ক্লিয়ার করতে পারবা। ধরো কোন একটা অঞ্চলে তাপমাত্রা বেশি পড়ছে, এই যে আমাদের এখন বৈশাখ মাস চলতেছিল, তো কালবৈশাখী ঝড়গুলো হয়, তো ম্যাক্সিমাম কালবৈশাখী ঝড় কখন হয় ভাইয়া বলো তো? কালবৈশাখী ঝড়গুলো বিকেলের টাইমে হয়। আচ্ছা, কারণটা কি? দুপুরের সময় যখন খুব তাপমাত্রা বেশি থাকে, সূর্যের তাপ বেশি পড়ে, তখন একটা অঞ্চলের তাপ হালকা হয়ে যায়, বায়ু হালকা হয়ে যায়, ওই বায়ুটা উপরে উড়ে চলে যায়। বায়ুটা যখন উপরে উড়ে চলে যায় তখন কি হচ্ছে ভাইয়া, দেখো যে বাইরের যে সাইডে তাপমাত্রা কম ছিল বা নদীর ধার নদীতে, সেখানে বায়ুর তাপটা সরাসরি পানি পেয়েছিল, তো পানি পাওয়ার পর ওই তাপটা কিন্তু বায়ুমণ্ডল পায় নাই, পানি শোষণ করেছিল। তখন ওই অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি থাকে, আর যেখানে তাপমাত্রা স্থলে, কারণ স্থলে বায়ু আসার পর ওই বায়ু সরাসরি বিকিরণ করে উপরে উঠাই দেয়, সরাসরি বিকিরণ করে কি হয়, উপরে উঠে যায়, এবং ওই বায়ুটা যেখানে বায়ুগুলো থাকে তারা ওই তাপটাকে শোষণ করে। তোমরা হয়তো জানো যে গরমের সময় কিন্তু এই গুগল ম্যাপে দেখবা যে লেখা থাকে যে তাপমাত্রা 37 বাট ফিলিংস 45। কারণটা কি? সূর্য তাপ সরাসরি পড়ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু ওই আমাদের কি ভূপৃষ্ঠ তাপটাকে বিকিরণ করার পর ওই তাপটাকে বায়ুর যে উপাদানগুলো রয়েছে, গ্যাসগুলো, তারা শোষণ করে নেয়, শোষণ করে তার তাপমাত্রা বেড়ে যায়, তখন ফিলিংসটা আমাদের বেশি দেখায়। ওই কথাটা হচ্ছে কি, যে যখন ওই বায়ুগুলো বেশি তাপ শোষণ করে নেয়, তখন বায়ুগুলো হালকা হয়ে উপরের দিকে চলে যায়, ওই জায়গাটা শূন্য হয়ে যায়, বায়ু শূন্য হয়ে যায়। তখন যে জায়গায় বায়ুর ঘনত্ব বেশি, ওখান থেকে বায়ুর একটা ফ্লো ধরে, তখন আমরা কি হাওয়া পাই বা ঝড় সৃষ্টি হয়। এই জন্য দায়ী হচ্ছে কে ভাইয়া? তাপমাত্রা। তাহলে বায়ুর ঘনত্ব দায়ী, তাপের উপর বায়ুর ঘনত্ব ডিপেন্ডেবল। এবং হচ্ছে কি, এখানে বায়ু যেখানে বেশি চাপ বেশি, আর বায়ু যেখানে চাপ কম, তাহলে বায়ু চাপ ডিপেন্ড করছে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা। যেহেতু আমাদের ঘূর্ণিঝড়গুলো জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়গুলো কোথায় সৃষ্টি হয়? সমুদ্রে সৃষ্টি হয়। ওই সামুদ্রিক যে অঞ্চলটা রয়েছে বা সমুদ্রের জলীয় বাষ্পের অবস্থার উপর ডিপেন্ডেবল করছে। এবং এখানে তোমরা দেওয়া আছে দেখো ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ। এই দেখো গভীর সমুদ্রে পানির উচ্চ তাপমাত্রা, পানির উপরে কি তাপমাত্রা যখন উচ্চ তাপমাত্রা বেড়ে যায়, উচ্চ তাপমাত্রা এবং বায়ুর নিম্নচাপ সৃষ্টির কারণ। এই যেটা আমি বললাম, যখন কোনো সমুদ্রের কোন একটা অঞ্চলে তাপমাত্রা বেশি পড়ে, তখন ওই অঞ্চলের বায়ুটা কি হয়ে যায়, বেশি গরম হয়ে যায়। এবং সাইডে যেখানে তাপমাত্রা কম, এখানে বায়ুর তাপ কম হওয়ার কারণে বায়ুর ঘনত্ব বেশি থাকে। যেখানে তাপমাত্রা বেশি পড়লো, ওই বায়ুটা উপরে উঠে চলে গেছে। তো একটা অঞ্চলের যদি বায়ু চলে যায়, তখন এখানে চলে গেলে তখন সাইডের যে বায়ুগুলো রয়েছে এগুলো একটা দৌড় ধরে, তখন বিভিন্ন দিক সাইডে দৌড় ধরলে তখন একটা ঘূর্ণন সৃষ্টি হয়, আর এইভাবে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়ে থাকে। দেখো যে গভীর সমুদ্রতে পানির উচ্চ তাপমাত্রা এবং সমুদ্রের নিম্নচাপ সৃষ্টির ফলে আমাদের সাধারণত এটা ঘটে থাকে। সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া,
27 ডিগ্রি সেলসিয়াস এবং 80 ফারেনহাইট এর বেশি হতে হয়। তাহলে সাইক্লোন তৈরি হতে বা ঘূর্ণিঝড় তৈরি হতে তাপমাত্রা কত হওয়া লাগবে? সাইক্লোন বা ঘূর্ণিঝড় হতে তাপমাত্রা সাধারণত লাগে কত ভাইয়া? তুমি দেখো যে 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ফারেনহাইট। এরপরে দেখো নিম্ন নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে 3টি স্তর অতিক্রম করতে হয়। কয়টি স্তর অতিক্রম করতে হয় ভাইয়া? 3টি স্তর অতিক্রম করতে হয়। এবার দেখো ক্রান্তি ও ঘূর্ণিঝড়। ওকে ফাইন। এবার দেখো ক্রান্তি ও ঘূর্ণিঝড় নিরক্ষরেখার উপর নিরক্ষরেখার উত্তর দিকে 5 থেকে হচ্ছে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণিঝড় সংঘটিত হয় তাকে সাইক্লোনের গতিবেগ কমপক্ষে 863 কিলোমিটার বা 40 মাইল পার ঘন্টা পর্যন্ত হয়, তাকে আমরা কি বলি? ক্রান্তীয় ঘূর্ণিঝড়। আমি আবারও বলছি, দেখো যে নিরক্ষরেখার উত্তর দিকে, ঠিক অক্ষরেখা নিরক্ষরেখা উত্তর দিকে 5 থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে মধ্যে যে ঘূর্ণিঝড়টা সংঘটিত হয় এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ যদি 63 কিলোমিটার পার ঘন্টা বা 40 মাইল পার আওয়ার পর্যন্ত হয়, তাহলে তাকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলে। এই যে পূবালী বায়ু, পূবালী বায়ু কাকে বলে? পূবালী বায়ু মানে পূর্ব দিক থেকে সবসময় একটা হাওয়া বইতে থাকে। তোমরা জানো কিনা এটা কারণটা কি সেটা আমি বলি তোমাদের। সূর্য সবসময় পশ্চিম দিকে যায়, যে সূর্য যেহেতু পশ্চিম দিকে আছে, তাহলে সূর্য যেহেতু পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে আমাদের তাপমাত্রা বেশি। পূর্ব দিকে ধীরে ধীরে আমাদের রাতে পরিণত হতে আসছে, বিকাল হচ্ছে, রাত হচ্ছে, ওদিকে বায়ুর তাপমাত্রা কম থাকে, বায়ুর ঘনত্ব বেশি থাকে। এবং পশ্চিম দিকে সব সময় বায়ুর ঘনত্ব কি থাকে? কম থাকে। তাহলে এই পূর্ব দিকের বায়ুর ঘনত্ব বেশি আর পশ্চিম দিকে বায়ুর ঘনত্ব কম। এখানে এই বায়ুটার গ্যাপটা পূরণ করার জন্য পূর্ব দিক থেকে হাওয়া সবসময় একটা পশ্চিম দিকে বয়ে থাকে, আর এই হাওয়াটাকে বলা হয় পূবালী হাওয়া। পূবালী মানে পূর্ব দিক থেকে আসছে, তাই পূবালী হাওয়া কি হচ্ছে দেখো, ট্রপিক্যাল রিজিয়ন এর যে বায়ু প্রবাহ দিবা ভাগে, ঘন্টায় দিন ভাগে, দিবা এবং রাত্রি দিন ভাগে কিন্তু সবসময় হাওয়া আসে, কারণ রাতের দিকে যে অঞ্চলে যেমন দেখো এখন আমাদের এখানে দিন, তাহলে আমাদের পূর্ব সাইডে কিন্তু এখন এই মুহূর্তে কি আছে? রাত আছে, ওদিকে রাত আর এদিকে দিন, তাহলে এখানে তাপমাত্রা বেশি আছে, তাহলে এখানে বায়ু প্রবাহ আমাদের সবসময় পূর্ব দিক থেকে আসতে থাকবে, এটাকে বলা হয় পূবালী হাওয়া। তাহলে এই যে প্রতি ঘন্টায় যে দিবা ভাগে সবসময় দিন ভাগের দিকে সবসময় বায়ু আসতে থাকে, তো ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলে, তাকে বলা হয় পূবালী বায়ু বলে। এবার চলে আসো ভাইয়া সুপার সাইক্লোন। আমরা বলবো সুপার সাইক্লোন কাকে বলে? বাতাসের গতিবেগ যদি 250 কিলোমিটার পার আওয়ার হয়, 250 কিলোমিটার পার আওয়ারের বেশি হলে তখন তাকে সুপার সাইক্লোন সৃষ্টি হয়। তখন তাকে কি সৃষ্টি হয়? সুপার সাইক্লোন সৃষ্টি হয়। বিশেষ তথ্য দেখো, নিম্নচাপের ক্ষেত্রে ব্যবহৃত একক হচ্ছে টর, এবং বায়ু চাপের নিম্নচাপ চাপের একক হচ্ছে এখানে ইউজ করা হয় টর। তাহলে কি বলা হলো? নিম্নচাপের ক্ষেত্রে ব্যবহৃত একক হচ্ছে টর। আচ্ছা মনে রাখবা, আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো যে কিছু এমসিকিউ আমরা দেখে নেব ভাইয়া, বোর্ড পরীক্ষা যেগুলো এসছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার এর প্রধান উপাদান কি? একটু আগে বললাম বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার প্রধান উপাদান হচ্ছে ওজোন গ্যাস। কি গ্যাস ভাইয়া? ওজোন গ্যাস। দেখো 2 নম্বর কথা হচ্ছে বায়ুমণ্ডলে কোনটি সবচেয়ে শীতলতম স্থান? সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে মেসোস্ফিয়ার। লিখে দিয়েছিলাম যে শীতলতম মণ্ডলের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এবং দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ভাইয়া, নামই দেখে বুঝতে পারছি, থার্মোস্ফিয়ার। আশা রাখি এইভাবে আমরা যে টপিকটা পড়লাম আমরা এমসিকিউ গুলো সলভ করে দিলাম। এবার বোর্ড কোশ্চেন বাকিগুলো তোমরা সলভ করে নিবা, সবগুলো খুব ক্লিয়ারলি হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নিয়ামক সমূহ। গ্যাসীয় সূত্রের নিয়ামক 4টি। গ্যাসীয় সূত্রের নিয়ামক কয়টি ভাইয়া?
চারটে কি কি দেখো, 1 নাম্বার আয়তন, 2 নাম্বার চাপ, 3 নাম্বার হচ্ছে তাপমাত্রা, 4 নাম্বার হচ্ছে মোল সংখ্যা, কারণ কেমিস্ট্রিতে সবকিছু প্রয়োগ করে মোল দিয়ে। তো এখানে দেখো ভাইয়া যে আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়, চাপকে পি প্রেসার, তারপর টেম্পারেচারের টি, এবং মোল সংখ্যার প্রকাশ করা হয় এন দ্বারা। এই যে 4টা নিয়ামক দেখতেছো তোমরা, এই 4টা নিয়ামকের যে কোনো দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করার নামে হচ্ছে গ্যাসীয় সূত্র। কি বললাম যে এই চারটি নিয়ামকের যে কোনো দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করাকে গ্যাসীয় সূত্র বলে। আমি কি বললাম ভাইয়া, দেখো এই যে 4টি নিয়ামক রয়েছে, এই 4টি নিয়ামকের যে কোনো দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হচ্ছে গ্যাসীয় সূত্র। তাহলে গ্যাসীয় সূত্র হচ্ছে কি, এই গ্যাসীয় নিয়ামকগুলো রয়েছে, এই নিয়ামকের দুটাকে যদি স্থির রাখি, যেমন তোমরা দেখো সবাই জানো বয়েলের সূত্র যদি আমরা তাপমাত্রা এবং মোল টি আর এন স্থির রাখি, সম্পর্ক ভি এর সাথে পি এর। চার্লসের সূত্রে চাপ স্থির, চাপ আর মোল স্থির রাখি, ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে চার্লস সূত্র। এই 4টা নিয়ামকের আমরা যে কোনো দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করার নামই হচ্ছে কি সূত্র ভাইয়া, গ্যাসীয় সূত্র। তাহলে আমরা প্রথমত আমরা এখন যেটা পড়বো, এই যে নিয়ামকগুলো পাচ্ছি, এই নিয়ামকগুলো একক সম্পর্কে জানবো। নিয়ামকের একক সমূহ, নিয়ামকের একক সমূহ, নিয়ামকের কি কি একক রয়েছে দেখো। প্রথমত আমরা 1 নাম্বার যেটা পড়বো সেটা আয়তন একক সমূহ। আয়তনের একক সমূহ। আচ্ছা ভাইয়া, আমরা যদি আয়তন একক পড়তে হয়, তাহলে আয়তন একক আমরা আয়তন কোনটাকে বলে বলো তো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকতে হবে। তাহলে আমরা যেটা ঘনক বস্তু নিই ভাইয়া, তাহলে দেখো আমরা যদি একটা ঘনক বস্তু নিই, তাহলে সেক্ষেত্রে কেমন হবে? এই হচ্ছে আমাদের একটা ঘনক বস্তু। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ঘনক। তো এই ঘনক যদি হয়, এর দৈর্ঘ্য ধরো 1 মিটার ভাইয়া, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা আয়তন সমান কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ উচ্চতা। তাহলে এটার আয়তন কত হবে ভাইয়া বলো তো? এর আয়তন হচ্ছে 1 মিটার কিউব। তো আমি যদি এরকম একটা চৌবাচ্চা বানাই ভাইয়া, ধরো দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার আর উচ্চতা 1 মিটার, একটা বক্স বানালাম, একটা ঘর বানালাম। তো ওই জায়গাটা যদি আমরা পানি দ্বারা পূর্ণ করি, এখানে যদি আমরা পানি দ্বারা কি করি? পূর্ণ করি। দেখো পানি দ্বারা যদি পূর্ণ করে দেওয়া হয় এই জিনিসটা, পুরো পাত্রটাকে, সেখানে পানি ধারণ করবে হচ্ছে 1000 লিটার। তার মানে আমরা বলতে পারি 1 মিটার কিউব সমান 1 মিটার কিউব সমান 1 মিটার কিউব সমান 1000 লিটার। এই জিনিসটা পড়ানোর জন্য ঘনক বস্তু আমি আগে বোঝানো হলো যে আমরা এমন একটা বস্তু যদি একাই ঘনক বস্তু, যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 1 মিটার, এই টাইপের একটা বস্তুকে আমরা যদি পানি দ্বারা পূর্ণ করি, উপরতে পানি ঢেলে দিই,
পানি দ্বারা পূর্ণ করলে পুরো এই বস্তুটা ভর্তি হওয়ার সময় তার আয়তন হয় কত 1000 লিটার। তার মানে বলতে পারি 1 মিটার কিউব সমান কি ভাইয়া 1000 লিটার। 1 মিটার কিউব সমান কত হচ্ছে ভাইয়া 1000 লিটার। আসলে কি বুঝতে পেরেছো? এখন আমরা এই ঘন বস্তুটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করব। সে আমরা কিভাবে কি চেঞ্জ করব দেখো ভাইয়া, যে এককগুলো চেঞ্জ যদি করি তো 1 মিটারকে আমরা যদি ডেসিমিটারে নিয়ে যাই, তুমি সবাই জানো হতো যে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার ভাইয়া। আচ্ছা ওকে ফাইন, 10 ডেসিমিটার তার উপরে কিউব সমান সমান 1000 লিটার। খুব মনোযোগ সহকারে দেখো, তার মানে আমরা কি পেতে পাচ্ছি ভাই এখানে 1000 ডেসিমিটার কিউব সমান 1000 লিটার। 1000 ডেসিমিটার কিউব সমান সমান 1000 লিটার। তার মানে কি দেখো, যাহাই ডেসিমিটার কিউব তাহাই লিটার। সো আমরা বলতে পারি 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। তার মানে যাহাই ডেসিমিটার কিউব তাহাই কিন্তু লিটার। লিটারকে আমরা ডেসিমিটার কিউব দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা ওকে ফাইন, তাহলে 1 মিটার কিউব সমান আমরা পেলাম 1000 লিটার, আবার 1 মিটার কিউব সমান আমরা পাচ্ছি 1000 ডেসিমিটার কিউব। আচ্ছা তার পরবর্তীতে আমরা যদি আগাই তা আরো সহজে বুঝতে পারবো ভাইয়া। দেখো আমরা এই মিটার কিউবটাকে দেখো 1 মিটার কিউব আমরা পাইলাম কি 1 মিটার কিউব সমান 1000 লিটার। আচ্ছা মিটার কিউবকে যদি আমরা কি করি ভাইয়া সেন্টিমিটারে প্রকাশ করি, 1 মিটার সমান সমান কিন্তু 100 সেন্টিমিটার এবং তার উপরে কি আছে ভাইয়া কিউব। দেখো তার উপরে কি আছে কিউব সমান সমান আমরা পাইলাম কি বলতো 1000 লিটার পাইলাম ভাইয়া। আচ্ছা ওকে ফাইন, তোমরা একটু লক্ষ্য করো এই জায়গাটাতে আমরা কি পেলাম, এই যে কোনো কিছু পাওয়ার থাকা মানে কি গুণ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার কিন্তু 6 সেন্টিমিটার কিউব, 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব সমান সমান 1000 লিটার। 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব সমান সমান হচ্ছে ভাইয়া 1000 লিটার। আমি উভয় পক্ষ থেকে যদি 1000 মার্কেট আউট করে দিই তাহলে থাকছে কি এখানে দেখো, অতএব 1000 সেন্টিমিটার কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব সমান আমরা পাচ্ছি কি দেখো 1000 সেন্টিমিটার কিউব সমান সমান এখানে হচ্ছে 1 লিটার। কি লিটার হচ্ছে ভাইয়া 1 লিটার। 1000 সেন্টিমিটার কিউব সমান তাহলে আমরা পাচ্ছি এখানে 1 লিটার। তার মানে এই জায়গাটা তুমি দেখো, এবং আমরা সবাই জানি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব হয়, আবার ওই 1 লিটার সমান সমান কিন্তু 1000 ml হয়। দেখো 1 লিটার সমান সমান 1000 ml হয়, তাহলে 1 লিটার সমান সমান যদি 1000 সেন্টিমিটার কিউব হয় তাহলে 1 লিটার সমান সমান 1000 ml হয়। তার মানে আমি বুঝতে পারতেছি যে যাহাই সেন্টিমিটার কিউব, কথা বুঝো ভাইয়া, যাহাই সেন্টিমিটার কিউব তাহাই কিন্তু ml, আর তাহাই হচ্ছে ভাইয়া সিসি মানে কিউবিক সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার। সি মানে কিউবিক সেন্টিমিটার। এই যে তোমরা হয়তো বাইক দেখো না যে 100 সিসি বাইক, 150 সিসি বাইক, এই বাইকের সিসিটা বোঝানো হচ্ছে তার পিস্টনের আয়তন। তো এখানে সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, আর কিউবিক সেন্টিমিটার আর সেন্টিমিটার কিউব আর এমএল তিনটা একই জিনিস। তার মানে আমরা এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবো ভাইয়া, যাহাই লিটার তাহাই ডেসিমিটার কিউব, যাহাই এমএল তাহাই হচ্ছে কি সেন্টিমিটার কিউব। কারণ আমরা এই দুটো জানলে বাকি সম্পর্কগুলো মোটামুটি আমরা অটোমেটিক বের করতে পারছি। আচ্ছা ওকে ফাইন, আমরা পুরো টার্মটা এবার একটু দেখার ট্রাই করি ভাইয়া, তাহলে আরো সহজে বুঝতে পারবো। যে পুরো টার্মটা যেটা আমরা শিখলাম যে 1 মিটার কিউব সমান 1000 লিটার শিখলাম ভাইয়া আমরা সব ফার্স্টে। আচ্ছা ওকে ফাইন, এই জায়গাটা শিখেছি আমরা। এবং আবার এই তারপরে দেখো যে 1000 লিটার সমান 1000 ডেসিমিটার কিউব, তার মানে যাহাই লিটার তাহাই যদি ডেসিমিটার কিউব হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হবে 1000 ডেসিমিটার কিউব। এবং তুমি দেখো যে আমরা 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব পাইছি, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, যাহাই সেন্টিমিটার কিউব তাহাই কিন্তু এমএল। আমরা সমান সমান লিখতে পারি 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 হচ্ছে সিসি এবং 10 টু দি পাওয়ার 6 ml, 10 টু দি পাওয়ার 6 কি হবে ml। তাহলে পুরো টার্মটাতে আমরা যেটা পাইতেছি ভাইয়া দেখো যে 1 মিটার সমান সমান কি 1000 ডেসিমিটার কিউব সমান সমান হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, এটা 6 সিসি আর এটা 6 ml, কারণ সেন্টিমিটার কিউব সিসি ml একই, ডেসিমিটার কিউব লিটার একই, 1 মিটার কিউব সমান আমরা সবগুলো পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আয়তনের এককের কনভার্টেশন ভাইয়া। এবং এই আয়তনের এককগুলো আমরা জানলাম, শুধু আমরা দুটো পয়েন্ট মনে রাখবা, যাহাই সিসি তাহাই সেন্টিমিটার কিউব তাহাই ml, এবং যাহাই লিটার তাহাই ডেসিমিটার কিউব। এবং আমরা যদি 1 মিটার কিউব বানাই মানে একটা চৌবাচ্চা বানাই, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, তাহলে সেটা হবে কি
এক সেখানে আমরা পানি দ্বারা যদি পূর্ণ করি সেই জায়গায় 1000 লিটার পানি ধারণ করবে। তাহলে তুমি যদি খালি ভাইয়া মুখস্থ না করে আমি যে সাইন ভাই তোমার যে কথাটা বলতেছি তুমি সেটা শুধু মনে রাখো যে যাহাই যাহাই লিটার তাহাই ডেসিমিটার কিউব, যাহাই সিসি তাহাই এমএল তাহাই সেন্টিমিটার কিউব, এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে তুমি অটোমেটিক অ্যান্সার করে ফেলতে পারবে। ওকে, আমাদের এটা কিন্তু খুবই খুবই ম্যাথ করার সময় প্রচুর কাজে লাগবে, এই জন্য আমি এটা গুরুত্ব সহকারে একটা লেকচারে বুঝাচ্ছি আমি তোমাদের। এবার চলে আসবো আমরা ভাইয়া চাপের একক সমূহ। কিসের একক সমূহ ভাইয়া? চাপের একক সমূহ। চাপের একক সমূহ। আচ্ছা, আমরা ফার্স্ট যেটা চলে যাব চাপের একক কি? তো বায়ুমণ্ডলের চাপ আমরা তো সবাই জানি। তো চাপের একক যদি আমরা এক বায়ুমণ্ডলের চাপ নিই 1 অ্যাটমসফিয়ার, তো এটা 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 অ্যাকচুয়ালি 1 অ্যাটমসফিয়ার কিভাবে হয়েছে আমরা গত ক্লাসে বুঝাইছিলাম তোমাদের যে আমাদের সমুদ্র পৃষ্ঠ অক্ষাংশের সাথে 45 ডিগ্রি কোণে গভীর সমুদ্রতে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমণ্ডল সমুদ্র পৃষ্ঠকে যে প্রেসারটা করতেছে বা বায়ুমণ্ডলটা সমুদ্র পৃষ্ঠকে যে চাপটা প্রয়োগ করতেছে ওই চাপটা ধরে নেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ার। এই 1 অ্যাটমসফিয়ার সমান আমরা জানি ভাইয়া যে 760, ওটাই ফরাসি বিজ্ঞানীরা যে পারদ চাপ থেকে নয় 760 মিলিমিটার পারদ চাপ, 760 মিলিমিটারের পারদ যে পরিমাণ চাপ ক্রিয়েট করে তা 1 অ্যাটমসফিয়ারের সমান। তাহলে এটা লিখতে পারি 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ চাপ। আচ্ছা, এটা মিলিমিটার পারদে আছে, আমরা চাইলে এটাকে সেন্টিমিটার বানাতে পারি। কথা হচ্ছে ভাইয়া মিলিমিটার কিন্তু সেন্টিমিটার বানাতে হয়, আমরা কি করি 10 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে দেখো 76 সেন্টিমিটার পারদ চাপ। আমরা যদি এটাকে মিটারে নিয়ে আসতে চাই ভাইয়া, এটাকে মিটারে নিয়ে আসতে চাইলে কি হবে দেখো, যে মিটার নিয়ে আসলে 0.76 মিটার পারদ চাপ, 0.76 মিটার পারদ চাপ। তাহলে তুমি দেখো ভাইয়া 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার পারদ চাপ, এটা 76 সেন্টিমিটার পারদ চাপ এবং 0.76 মিটার পারদ চাপ। এই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল। এবার আমরা চলে আসবো ভাইয়া, তুমি দেখো যেটা 1 অ্যাটমসফিয়ার সমান পেয়ে গেলাম এবং 1 এটিএম সমান আমরা আবার কি করতে পারি দেখো যে 1 এটিএম সমান কত কি হতে পারে। 1 এটিএম সমান আমরা জানি কি যে 101.325 10⁻³ প্যাসকেল হতে পারে ভাই। হ্যাঁ, তোমরা মনে করছো ভাই যে আপনি কিউব দেওয়ার কি দরকার ছিল, 101 325 প্যাসকেল লিখলেই তো হয়। হ্যাঁ, এটা হয়, কারণ এটা পয়েন্ট উঠাই দিলে 1000 দিয়ে গুণ দিলে পয়েন্টটা উঠে যাবে। তো এটা করার কারণ আছে, কারণটা তোমরা বুঝতে পারবে। দেখো যে কারণটা হচ্ছে এরকম যে আমি যদি এই যে 10⁻³ মানে কি বুঝাই রে ভাইয়া, কিলো না? তোমরা ফেসবুক বা ইউটিউবে তো বুঝো ভালো করে এটা যে 1K লাইক 1K ভিউ, কে মানে কি বুঝায় 1000। তো আমি এই এখানে 1000টা উঠাই দিলে কি হয় 101.325 আমরা লিখতে পারি ভাইয়া কিলো প্যাসকেল। কি লিখতে পারি ভাইয়া? কিলো প্যাসকেল। কথাটা বুঝো। তাহলে এখানে হচ্ছে কি 1 অ্যাটমসফিয়ার সমান আমরা পাচ্ছি 760 মিলিমিটার পারদ চাপ এবং হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ, 0.76 মিটার পারদ চাপ। আবার তুমি দেখো আমরা 1 অ্যাটমসফিয়ার সমান প্যাসকেলে যদি নিয়ে যাই তো প্যাসকেলের ক্ষেত্রে পাচ্ছি 101.325 10⁻³ প্যাসকেল। আচ্ছা ওকে ফাইন, এটা কিলো প্যাসকেল। একটা জিনিস মাথায় রাখবা, তোমরা সবাই জানো পি সমান ভাইয়া F/A। পি এর একক যদি প্যাসকেল হয়, এফ এর একক হচ্ছে নিউটন আর এ এর একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে প্যাসকেল সমান হয় নিউটন পার মিটার স্কয়ার। তোমরা ফিজিক্সে পড়ে থাকার কথা ভাইয়া, যাহাই প্যাসকেল তাহাই কিন্তু নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমাদের যদি 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল হয়, আমরা এটাকে নিয়ে আসতে পারি 101.325 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে যাহাই প্যাসকেল তাহাই কিন্তু হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান এগুলো সবগুলো হতে পারে। কি কি হতে পারে দেখো, 1 অ্যাটমসফিয়ার আমাদের হতে পারে কি 760 মিলিমিটার পারদ চাপ, আবার 1 অ্যাটমসফিয়ার সমান হয় 76 সেন্টিমিটার পারদ চাপ, আবার ওই 1 অ্যাটমসফিয়ার সমান 0.76 মিটার পারদ চাপ। আবার তুমি দেখো 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে কি 101.325 10⁻³ প্যাসকেল। আবার তুমি এখানে দেখো লক্ষ্য করো 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা ওকে ফাইন। এবং আমরা যদি নিউটন পার মিটার স্কয়ার নিয়ে আসি এটাকে, 1 এটিএম সমান 101.325 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার। ওকে ফাইন। আবার আমরা একটা জানি কি 1 অ্যাটমসফিয়ার আমরা সবাই জানি বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটারে। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কিসে ভাইয়া? ব্যারোমিটারে। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে
1 বার, 1 বার, যাহাই অ্যাটমসফিয়ার তাহাই হচ্ছে ভাইয়া বার, ব্যারোমিটারের একক হচ্ছে বার, তাহলে যাহাই অ্যাটমসফিয়ার তাহাই হচ্ছে বার। এছাড়াও আমরা চাপের যে এককটা পেতে পারি ভাইয়া, আবার 1 অ্যাটমসফিয়ার সমান কি হতে পারে দেখো, 760 TOR টর। তার মানে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে, যে এই জায়গাটা তুমি দেখো যে 1 ATM সমান 760 মিলিমিটার পারদ হচ্ছে, আবার এই পয়েন্টটাতে সেম 1 অ্যাটমসফিয়ার সমান 760 টর হচ্ছে। তার মিনিং কি দাঁড়ালো, যাহাই মিলিমিটার পারদ যাহাই মিলিমিটার পারদ তাই হচ্ছে TOR টর। তার মানে 1 মিলিমিটার পারদচাপ সমান 1 মিলিমিটার পারদচাপ সমান 1 টর। তাহলে 1 অ্যাটমসফিয়ার যদি 760 মিলিমিটার পারদচাপ হয়, 1 অ্যাটমসফিয়ার যদি 760 মিলিমিটার পারদচাপ হয়, তাহলে ওখান থেকে বলতে পারি আমরা 1 অ্যাটমসফিয়ার সমান 760 কি হতে পারে ভাইয়া, টর হতে পারে। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এগুলো হচ্ছে সবগুলো ভাইয়া চাপের একক। চাপের একক আমরা কি কি পেলাম, অ্যাটমসফিয়ার, মিলিমিটার পারদচাপ, সেন্টিমিটার পারদচাপ, মিটার পারদচাপ, প্যাসকেল, কিলো প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার, বার এবং টর, এবং সবগুলো পরস্পর রূপান্তরকরণ আমরা জানলাম। যখন তুমি এটিএম কে প্যাসকেল করতে চাইবা, তখন এই মানটা দ্বারা গুণ করবা, আর যদি প্যাসকেল থাকে তাহলে এই মানটা দ্বারা আমরা কি করবো, ভাগ করব। সেম ভাবে যদি এটিএম কে কিলো প্যাসকেল করতে হয়, তাহলে এই 101.325 দ্বারা গুণ করব। যদি কোনো ম্যাথে কিলো প্যাসকেলকে আমার কি করতে হয়, এটিএম করতে হয়, সেক্ষেত্রে আমরা কিলো প্যাসকেলকে এটা দ্বারা ভাগ করব। এই মানটা দ্বারা ভাগ করলে সেটা অটোমেটিক কিসে কনভার্ট হয়ে যাবে ভাইয়া, অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব, সামনে আবারও ট্রাই করি। তাহলে আমরা আয়তন একক শিখলাম, চাপের একক শিখলাম, এবার আমরা শিখবো হচ্ছে ভাইয়া তাপমাত্রা একক। ওকে দেখো, তাপমাত্রা একক সমূহ তাপমাত্রা একক সমূহের মধ্যে যেটা আসছে ভাইয়া, সেটা দেখো যে সেটা কি হচ্ছে, যে তাপমাত্রা একক আমরা কি করি, ক্যালভিন এবং সেলসিয়াসে নিয়ে আসতে পারি। তো দেখো সবাই ভাইয়া, 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 ক্যালভিন। তার মানে হচ্ছে কি, আমরা যদি সেলসিয়াস স্কেলকে ক্যালভিন স্কেল নিতে চাই, তাহলে 273 যোগ করতে হবে। এটা কিন্তু 0 ডিগ্রি সমান 273 ক্যালভিন ভাইয়া, মনে রাখো, এখানে ভুল করিও না ভাই, অনেকে ভুল করে বসে থাকতে পারে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান কি হবে ভাইয়া, 1 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 1 প্লাস 273 যোগ করলে হয় 274 ক্যালভিন। 274 কি হলো ভাইয়া, ক্যালভিন। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 274 ক্যালভিন, 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 ভাইয়া ক্যালভিন। আশা রাখি বিষয়টা বুঝতে, তাপমাত্রা একক। এবার চলে আসবো আমরা হচ্ছে ভাইয়া মোল সংখ্যার একক, লাস্ট ওয়ান। আমরা 4 নম্বর যে পয়েন্ট, এটা ছিল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মোলের একক সমূহ। মোলের এককগুলো কি কি দেখো, মোলের একক সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা তুমি লক্ষ্য করো ভাইয়া, যে মোলকে আমরা কি কি করতে পারি, কেমিস্ট্রির সকল কিছু পড়ায় মোল দিয়ে ভাইয়া। তাহলে 1 মোল, তো তোমরা সবাই জানো 1 মোল ইকুয়াল টু কি হতে পারে, মোল ইকুয়াল টু হচ্ছে, যদি অণু হয় তাহলে এটা বসবে গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, বা পরমাণু হলে গ্রাম পারমাণবিক ভর। অণু হলে গ্রাম আণবিক ভর, আর পরমাণু হলে গ্রাম পারমাণবিক ভর। এটা হচ্ছে কি মোলের। তাহলে যেমন তুমি দেখো, তুমি যদি 1 মোল তুমি কি রাখো ভাইয়া, যে তুমি যদি এই জায়গাতে 1 মোল কার্বন রাখো, কার্বন একটা পরমাণু, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে 12 গ্রাম। শুধু 12 বললে কিন্তু হবে না, শুধু যদি বলা হয়, তোমাকে প্রশ্ন করা হয় কার্বনের পারমাণবিক ভর কত, তখন কিন্তু শুধু 12 হবে অবলিক 12 AMU বলতে পারবা, 12 গ্রাম কিন্তু বলতে পারবে না। কথাটা ভালো করে বুঝো। কার্বনের যদি বলা হয় যে পারমাণবিক ভর কত, অ্যান্সার হবে শুধু 12 অথবা 12 AMU। যখন তোমাকে কোশ্চেন করা হবে ভাইয়া 1 মোল কার্বনের ভর কত, আমার কথাটা বুঝো, যখন তোমাকে কোশ্চেন করা হবে 1 মোল কার্বনের ভর কত, তখন তোমার অ্যান্সার হবে 12 গ্রাম। আচ্ছা, যদি তোমাকে আমি কোশ্চেন করি ভাইয়া 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল
কার্বন ডাই অক্সাইডের 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? আচ্ছা 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর যখন চলে আসছে, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44, তখন হয়ে যাবে 44 গ্রাম। আর যদি তোমাকে শুধু কোশ্চেন করা হয় যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, তখন তোমার অ্যান্সার হবে শুধুমাত্র কি ভাবে বলো তো, তখন অ্যান্সার হবে শুধুমাত্র হচ্ছে 44। কিন্তু যখন তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, 44, আর যদি প্রশ্ন করা হয় এরকম 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত, তখন হবে 44 গ্রাম। তার মানে তুমি যখন আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করবা, তখন সেটা মোলের বেসিক ধারণাটুকু দিতে পারে। তাহলে আমাদের আণবিক ভরটা কিন্তু মোল না, যখন আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবো তখন সেটা 1 মোলের ভর বোঝাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এই যে মোলের যে ধারণাটা পাইলাম আমরা, তো যে কোনো ভরকে, অণু বা পারমাণবিক ভরকে আমরা সবাই জানি আণবিক বা গ্রাম পারমাণবিক ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। তাহলে যে কোনো সংখ্যা মোলকে, ভরকে যদি মোল করতে হয়, যে কোনো ভর ডাব্লু কে আমরা যদি বড় হাতের এম আণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে মোলের একটা ধারণা পেতে পারি। তাহলে আমরা মোলের সাথে কিন্তু দেখো ভরের একটা সম্পর্ক তৈরি করে ফেললাম। যে কোনো মোলকে যদি ভরে প্রমাণ করতে হয়, অণু থাকলে গ্রাম আণবিক এবং পরমাণু থাকলে গ্রাম পারমাণবিক দ্বারা ভাগ করলে মোল পেয়ে যাব। এছাড়াও যদি যে কোনো ভরকে আমরা মোল নিয়ে আসতে চাই, তাহলে তার আণবিক ভরটা ভাগ করলে মোল পাবো। যেমন তুমি দেখো যে 1 মোল সমান কিন্তু 12 গ্রাম, কথাটা বুঝো, 1 মোল সমান সমান কিন্তু 12 গ্রাম। এখন আমি তুমি যদি কোশ্চেন করি ভাইয়া যে 60 গ্রাম কার্বন সমান কত মোল, তুমি কি করবা? 60 কে 12 দ্বারা ভাগ করবা, কারণ যেহেতু 1 মোলের ভর 12, যেহেতু 1 মোলের ভর 12, তাহলে 60 কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে মোল পেয়ে যাব। এই যে সেম ভাবে দেখো 60 হচ্ছে তার প্রদত্ত ভর, আমরা প্রদত্ত ভরকে যদি তার আণবিক ভর, এম হচ্ছে তার আণবিক ভর, প্রদত্ত ভরকে যদি তার আণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাব ভাইয়া? মোল পেয়ে যাব। তাহলে এম সমান W/m এইচি থেকে পড়ে আসছো। এটা মোলের সাথে আমরা কার গ্রামের সম্পর্ক করলাম, মোলের সাথে ভরের সম্পর্ক করলাম। এবার আমরা মোলের সাথে সংখ্যার সম্পর্ক করব। দেখো ভাইয়া যে মোলের সাথে সংখ্যার সম্পর্ক, তো মোলের সাথে সংখ্যার সম্পর্ক যদি করতে হয় এক্ষেত্রে আমাদের করণীয় কি? তো দেখো ভাইয়া মোলের সাথে সংখ্যার সম্পর্ক করলে যে কাজটা হবে সেটা হচ্ছে কি, 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যা সমান নাম্বার অফ এন এ, নাম্বার অফ এ মানে অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো এন এ। তার মিনিং হচ্ছে যে ভাইয়া দেখো 1 মোল ইকুয়াল টু 6.023 10⁻23t। একটা কথা আছে এখানে ভাইয়া, 1 মোল মানে এতটি, কথাটা কেমন? যেমন দেখো 1 হালি মানে তোমরা কি বুঝো ভাইয়া? 1 হালি মানে 4টি। দেখো তোমাকে আমি বললাম হালি মানে কিন্তু 4, পয়েন্টেড, কথাটা মনোযোগ সহকারে বুঝো। যদি তোমাকে আমি কোশ্চেন করি 1 হালি কলা সমান কি, তুমি অ্যান্সার করবা কি? 4টি কলা। আবার তোমাকে যদি কোশ্চেন করি 1 হালি কলম সমান কতটি, তো তুমি তখন বলবা কি? 4টি কলম। যখন তোমাকে হালিতে কলমে প্রকাশ করছি তুমি 4টি কলম বলতেছো, কিন্তু কখনোই বলতেছো না 1 হালি কলম সমান 4টি খাতা। অনেকের মাথায় একটা কোশ্চেন আসে না যে ভাইয়া যে 1 মোল অণু মানে ওই এতটি অণু, 1 মোল পরমাণু মানে এতটি পরমাণু। আমরা তো সবাই জানি কয়েকটি পরমাণু দিয়ে তো অণু গঠিত হয়, তাহলে সংখ্যা সমান হয় কিভাবে? এটা অনেকের ঘুরে যে 1 মোল অক্সিজেন অণু মানে অ্যাভোগাড্রো সংখ্যা, 1 মোল অক্সিজেন পরমাণু মানে এতটি। তো আমরা জানি দুটি পরমাণুতে একটা অক্সিজেন অণু হয়, তাহলে সমান সংখ্যা কিভাবে? পয়েন্টেড ভাইয়া। যখন তুমি 1 হালি ডিম বলছো তখন তুমি 4টি কিন্তু ডিম বলতেছো। যখন তুমি 1 মোল পরমাণু বলছো তখন তুমি ওই নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 10⁻23টি কিন্তু তুমি কি বলতেছো ভাইয়া? পরমাণু বলতেছো। পরমাণু বললে পরমাণু, অণু বললে অণু। বিষয়টা কিরকম দেখো, তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা। যখন তুমি 1 মোল অণু বলতেছো ভাইয়া, তখন তুমি বলতেছো 6.023 10⁻23টি অণু বলতেছো। যখন তুমি 1 মোল অণু বলতেছো তখন ঠিক 6.023 10⁻23টি কি বলতেছো ভাইয়া? অণু বলতেছো। আবার তুমি দেখো যখন তুমি বলবা 1 মোল পরমাণু, যখন তুমি 1 মোল পরমাণু বলছো তখন তুমি সেম 6.023 10⁻23টি তুমি কি বলতেছো ভাইয়া? পরমাণু বলতেছো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে অণু বললে অণু, পরমাণু বললে পরমাণু,
যখন 1 মোল পরমাণু বলছো তখন এতটি কিন্তু তুমি পরমাণু বলতেছো, যখন 1 মোল অণু বলতেছো তখন এতটি আমরা কি বলতেছি, অণু বলতেছি। আবার সেম ভাবে তুমি দেখো যে 1 মোল যখন আয়ন বলতেছো তখন তুমি কিন্তু কি বলতেছো, দেখো 6.023 10⁻23 টি আয়ন বলতেছো। পয়েন্টেড দেখো যে 1 মোল যখন তুমি আয়ন বলতেছো তখন 6.023 10⁻23 টি আয়ন বলতেছো। অণু বললে অণু, পরমাণু বললে পরমাণু, আয়ন বললে আয়ন। তাহলে আমাদের যে কোনো কিছুকে আমাদের যদি সংখ্যা চাই তাহলে মোলকে সংখ্যা চাইলে নাম্বার অফ কি হয়, অ্যাভোগাড্রো। এখন কথা হচ্ছে কি, এই যে সংখ্যাটাকে আমার কাছে যদি সংখ্যা থাকে আমি মোল নিয়ে আসবো কিভাবে? যেমন তুমি দেখো ভাইয়া 1 ডজন মানে কিন্তু 12টি। তোমাকে যদি আমি কোশ্চেন করি 60টি সমান কয় ডজন, তুমি 60কে কি করবা ভাইয়া, 12 দ্বারা ভাগ করবা। 60কে 12 দ্বারা ভাগ করলে কয় ডজন হয়, 5 হয়, 5 বারং 60, তখন তুমি বলতে পারছো 5 ডজন। কারণ তুমি এই যে 60 সংখ্যাটাকে তুমি 1 ডজন মানে 12টি 12 দ্বারা ভাগ করছো। তাহলে আমাকে যদি যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে ওই সংখ্যাটাকে মোল করতে হয়, তাহলে আমার এই সংখ্যাটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এই নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এই জন্য আমরা লিখতে পারি কি, n সমান যে কোনো সংখ্যা প্রদত্ত n, তাকে আমরা n এ নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, মোল পেয়ে যাব। তাহলে এখানে ছোট হাতের n দ্বারা বোঝাচ্ছে মোল সংখ্যা এবং এই বড় হাতের n দ্বারা বোঝাচ্ছে অণু বা পরমাণু বা যে কোনো সংখ্যা। আবার এই সংখ্যা দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা। যদি বলা হয় যে 10 কোটি মানুষ সমান কয় মোল, ওই 10 কোটি সংখ্যাটাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করলে মানুষের সংখ্যাটা মোলে কনভার্ট হয়ে যাবে। মোল মানে হচ্ছে জাস্ট সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মোল পেয়ে যাব। আশা রাখি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে মোলের সাথে সংখ্যার সম্পর্ক। এবার মোস্ট অফ ইম্পর্টেন্ট যে টপিকটা আমি তোমাদের পড়াবো, মোলের সাথে আয়তনের সম্পর্ক। কার সম্পর্ক ভাইয়া, মোলের সাথে আয়তনের। মোলের সাথে আয়তনের সম্পর্ক। এখন দেখো ভাইয়া, মোলের সাথে যদি আমরা আয়তনের সম্পর্ক করতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, মোলের সাথে আয়তনের সম্পর্ক, এই যে গ্যাসীয় বস্তু আমরা পড়তেছি কি সূত্র বলো তো ভাইয়া, গ্যাসীয় সূত্র। তো গ্যাসীয় বস্তুর কি বলতো, কোন নির্দিষ্ট কোন আয়তন আছে? গ্যাসীয় বস্তুকে তুমি যে পাত্রে দিবা সে পুরো পাত্র আয়তনটা কি করে দখল করে নেয়। কথা হচ্ছে আমি এই গ্যাসীয় বস্তুর আয়তন ফিক্স করতে চাই। 1 মোল 2 মোল এই যে পরিমাণ, মোল পরিমাণ দিলে তার আয়তন কতটুকু দখল করবে। গ্যাসীয় বস্তুকে তুমি যদি ফিক্সড একটা এরিয়ার মধ্যে রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, ফিক্সড এরিয়ার মধ্যে রাখতে চাইলে তোমাকে তাপ এবং চাপ ফিক্সড করে দিতে হবে। তাপ চাপ যদি তুমি ফিক্সড করে দাও তাহলে ওই গ্যাসীয় বস্তুর মোল সংখ্যা কিন্তু ফিক্সড হয়ে যাবে। কথা হচ্ছে কেমন ভাইয়া? খুবই সহজ কথা। তুমি দেখো যে তাপ এবং চাপ, কারণ তাপ চাপ যদি ফিক্সড করে দাও তাহলে ওই গ্যাসীয় বস্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, ওর বাইরে যাবে না। যখন আমরা মোল সংখ্যা বাড়াবো তখন সেক্ষেত্রে আবার বাড়ার কারণে সেটা চলে যেতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে আমার করণীয় কি দেখো, এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এসটিপি তে, এবং এই জন্য বিজ্ঞানীগণ তাপচাপ ফিক্স করার জন্য একটা পরিবেশ নির্ধারণ করে দিয়েছে এবং এই পরিবেশটা হচ্ছে যেমন একটা হচ্ছে এসটিপি। কথা হচ্ছে এসটিপি কি ভাই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা কয়ে হিউজ পরিমাণ কোশ্চিন আছে। এসটিপি কাকে বলে এবং ক্ষয়ে কোশ্চিন আছে এসটিপি বলতে কি বুঝো, এবং এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চিন আছে। সো এসটিপি এবং এসটিপি সম্পর্কে আমরা এখন ডিটেইলস জানবো। এসটিপি কথাটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপকে, আদর্শ তাপমাত্রা চাপকে এসটিপি বলে। অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপকে কি বলে, এসটিপি বলে। এখন তুমি দেখো এসটিপি তাপমাত্রা কত, এটুক লিখলে ক হয়ে যাবে ভাইয়া। এসটিপি বলতে কি বোঝায়, এটুক লিখলে কয়ের কোশ্চেন।
এন্ড যদি যদি তোমাদের কোশ্চেন আছে ক্ষয়ে, তাহলে দেখো এখন যে এসটিপি তে তাপমাত্রা টি সমান ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস, আর এই 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে ভাইয়া 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 273 কেলভিন। এসটিপি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। এবং চাপ হবে ভাইয়া দেখো, চাপ হচ্ছে পি সমান 1 অ্যাটমসফিয়ার। এবং এই অবস্থায় তুমি যদি 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন নাও, দেখো তুমি এখানে তাপমাত্রা এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে এখানে তাপ এবং চাপ ফিক্সড হয়ে গেছে। তাপ 0 ডিগ্রি এবং হচ্ছে কি চাপ 1 অ্যাটমসফিয়ার। এই একটা পরিবেশ যদি থাকে, ওই পরিবেশে তুমি যদি 1 মোল গ্যাসীয় বস্তু, ভালো করে মনে রাখবে এটা কিন্তু 1 মোল কি বলতেছি আমরা, গ্যাসীয় বস্তু। এটা জাস্ট শুধুমাত্র গ্যাসীয় বস্তুর জন্য। 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হবে কত দেখো, 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হবে 22.4 লিটার। তার মিনিং হচ্ছে তুমি এসটিপি যদি রাখো, এসটিপি তে তুমি যদি 1 মোল গ্যাসীয় বস্তু রাখো, এই 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হবে ভাইয়া 22 কত লিটার, 4 লিটার। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এবং তুমি দেখো এখানে যে কোনো আয়তনকে তুমি যদি মোলে নিয়ে আসতে চাও, তাহলে আমরা দেখো এটা 1 মোল, এই এসটিপি পরিবেশের জন্য আদর্শ তাপমাত্রা চাপের জন্য 1 মোল মানে 22.4 লিটার। সো আমরা যে কোনো আয়তনকে যদি মোলে নিয়ে আসতে চাই, তাহলে এন সমান আমরা কি করতে পারি, যে কোনো আয়তন ভিএল কে 22.4 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাবো ভাইয়া, মোল পেয়ে যাব। আশা রাখি বুঝতে পেরেছো। এটা কিসে ভাইয়া, এসটিপি তে। কিসে ভাইয়া, এটা এসটিপি তে। আমরা এসটিপি বলতে আমরা এটুক লিখলে আমাদের 2 মার্ক দিয়ে দিবে। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এবার চলে আসবো আমরা ভাইয়া এসএটিপি তে। কিসে আসবো ভাইয়া, এসিটিপি তে। আমরা মোলের সাথে আয়তনের সম্পর্ক করতেছি। আমরা এসটিপি তে 1 মোল সমান কিন্তু আমরা পেলাম 22.4 লিটার। তো যে কোনো আয়তন, এসটিপির যে কোনো আয়তনকে যদি মোল করতে হয়, তাহলে 22.4 দ্বারা কি করতে হবে ভাইয়া, ভাগ করতে হবে। ওকে ফাইন। এবার আমরা চলে আসবো এসএটিপি। তো এসএটিপি বলতে, এসএটিপি মানে, এসএটিপি মানে স্ট্যান্ডার্ড ambient temperature, স্ট্যান্ডার্ড ambient temperature and pressure, অর্থাৎ আদর্শ কক্ষ বা পরিবেশ। অ্যাম্বাইন্ট মানে এই যে অ্যাম্বাইন্ট বা অ্যাম্বাইন্ট যে কথা হচ্ছে, অ্যাম্বাইন্ট মানে হচ্ছে কক্ষ বা পরিবেশের তাপমাত্রা ও চাপকে এসিটিপি বলে। এসিটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ আদর্শ কক্ষ বা পরিবেশের তাপমাত্রা ও চাপকে, আদর্শ কক্ষ বা পরিবেশের তাপমাত্রা ও চাপকে এসএটিপি বলে। কি বলে, এসএটিপি বলে। তাহলে এসিটিপিতে তাপমাত্রা টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস। এসিটির তাপমাত্রা টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 298 কেলভিন। 298 কেলভিন টি। এবং চাপ হচ্ছে, চাপ পি সমান হচ্ছে 100 কিলো প্যাসকেল। চাপ পি সমান হচ্ছে ভাই 100 কিলো প্যাসকেল। ওটা অনেক ভাবে ভুল আছে, 1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এখানে তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে। এসটিপি তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে প্যাসকেল পি সমান হচ্ছে 100 কিলো প্যাসকেল। তো আমরা এটাকে এটিএম করলে দেখো 1 এটিএম সমান কিন্তু 101.325 ছিল। ওই 101.325 কিলো প্যাসকেল যদি ভাগ করি 0.98 অ্যাটমসফিয়ার পাবো। এটা কিন্তু এসএটিপি তে। এই অবস্থায় তুমি যদি 1 মোল গ্যাসীয় বস্তু নাও ভাইয়া, কি বস্তু নাও, 1 মোল গ্যাসীয় বস্তু, তো 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হবে 22.19 হলো কি দেখো 0 ডিগ্রি তাপমাত্রা থাকলে 22.4 লিটার।
তাপমাত্রা 0 থেকে 25 হয়ে চাপ কিন্তু প্রায় 1 অ্যাটমসফিয়ার সমান আছে, চাপ কিন্তু সেম। তুমি লক্ষ্য করো তাপমাত্রা কিন্তু ওটাতে ছিল 0, এটাতে 25। তো আমরা জানি কি চাপ যদি সেম থাকে তাপমাত্রা বাড়লে অবশ্যই গ্যাসীয় বস্তুর আয়তন বেড়ে যাবে। এই জন্য এর 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হয় 1 মোল গ্যাসীয় বস্তুর আয়তন হয় 24.789 লিটার। তাহলে এসিটিভিতে তাপমাত্রা বেশি হওয়ার কারণে তার আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে তুমি দেখো আমি যদি এসিটিভির কোনো একটা আয়তন থাকে তাকে যদি আমরা মোল সংখ্যা নিয়ে আসতে চাই তাহলে এই 24.789 দ্বারা ভাগ করতে হবে। কারণ এখান থেকে কি পাচ্ছি দেখো n সমান, তাহলে n সমান এখানে আমরা যেটা পাইলাম আমরা যে কোনো আয়তন VL কে যদি 24 এসিটিভিতে যদি থাকে, কিসে থাকে ভাইয়া এসিটিভিতে, 24.789 দ্বারা যদি ভাগ করি সেটা আমরা মোল পেয়ে যাব, এটা SATP তে। তাহলে আমরা কিন্তু দেখো যে আমাদের এই পুরো মোলের সাথে চাপ, মোলের সাথে ভর এবং আয়তন এবং হচ্ছে মোলের সাথে আমাদের কিন্তু সংখ্যার সম্পর্ক সবগুলো করে ফেললাম। তাহলে মোলকে আমরা বিভিন্ন এককে কনভার্ট করা শিখলাম, বিভিন্ন একক থেকে মোল নিয়ে শিখলাম, আমরা তাপমাত্রা বিভিন্ন এককে কনভার্ট করা শিখলাম, চাপকে বিভিন্ন এককে কনভার্ট করা শিখলাম এবং আয়তনকে বিভিন্ন এককে কনভার্ট করা শিখলাম। আমরা এই পুরো ক্লাসটা যদি ভালো মতো তোমরা করে থাকো, ভালো মতো করো, তাহলে তুমি খুব সুন্দরভাবে পরবর্তী যে ক্লাসগুলো, ম্যাথমেটিক্যাল যে ক্লাসগুলো রয়েছে আমাদের এই পরিবেশ রসায়নের, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, আদর্শ গ্যাস, ডাল্টন-রানজি চাপ, যতগুলো ম্যাথ রয়েছে ভাইয়া খুব সহজ হয়ে যাবে। কারণ আমাদের এখানে এককগুলো কনভার্টেশন করতে শিখতে হবে। সো একক কনভার্টের জন্য আমি এই ক্লাসটা নিলাম। সবাই খুব মনোযোগ সহকারে করো, ভালো থাকো এবং সুস্থ থাকো এবং নেক্সট ক্লাসে আমরা বয়েলের সূত্র নিয়ে আসছি। সবাই জানাই আসসালামু আলাইকুম।